আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র। সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতির মায়ায় ভরা দেশ কিন্তু আমাদের এই বাংলাদেশ। আমাদের দেশের কৃষক ভাইরা নানান মানুষ নানান পেশায় জড়িত, আর এরকমই একটি পেশা হচ্ছে গবাদি পশুপালন। গবাদি পশুপালন যে শুধু একটি পেশা বা একটি পশু দিয়েই শুরু হবে তেমনটা কিন্তু নয়। আসলে চাইলেই একের সাথে আরেকটা, দুটো বা তিনটা এরকম কিন্তু মিশ্রভাবে কিছু খামার বা কিছু কার্য পরিচালনা করা যায়। তো আজকে আমরা ঠিক এরকমই একজন ব্যক্তির জীবনের গল্প আপনাদের সামনে তুলে ধরব, যিনি একই সাথে গাভী এবং মুরগি পালন করে তার জীবনে এবং তার পরিবারের সচ্ছলতা এনেছে। তো চলুন দর্শক, আজকে আমরা সেই সচ্ছল ব্যক্তির মুখ থেকে তার জীবনের গল্পগুলো শুনে নিই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাই আপনার নামটা কি জানতে পারি? মোহাম্মদ রাকিবুল ইসলাম। এটা তো একটা গরুর খামার, তাই না? জি। অনেকটা জায়গা জুড়ে দেখতে পাচ্ছি খামারটা। কতটুকুন জায়গার উপরে খামারটি করেছেন? আছে 63%। 63%, অনেকটা জায়গা জুড়ে। তো এই অনেকগুলাই গাভী বা গরু দেখতে পাচ্ছি। এই গরুগুলা কি আপনি একাই পালন করছেন? হ্যাঁ, একাই। কোনো লোক লাগে না? একটা লেবার থাকে, দিনবাও একজন থাকে। উনি কি সারাদিন কাজ করে? সারাদিন কাজ করে। তো এই যে খামারটি যে করলেন, কেন খামার, ফার্ম কেন, অন্য কিছু কেন নাই? এই পেশা কেন বেছে নিলেন? এই পেশা কেন বেছে নিলাম, লেখাপড়া কম করছি, চাকরি বাকরি নেই, সেক্ষেত্রে এটাই। মানে এটা লাভবান ব্যবসা মনে করে আসলে। ও, এই যে গরুগুলোকে কি খাওয়াচ্ছেন এখন? খেসারি ঘাস, লিপিয়ার। এটা কি মাঠের থেকে আনেন? হ্যাঁ, মাঠের থেকে। আপনারই ক্ষেত তো? না, কিনা আছে, নিজের আছে, মানে নিজের ক্ষেতের পাশাপাশি কিনে আনেন? কিনে আনি। কতগুলা গাভী আছে? গাভী আছে হলো 3টা। 3টা গাভী। কয়টা গাভী দিয়ে শুরু করেছিলেন আপনার এই? একটা ছিল। একটা? কত বছর আগে? একটা ছিল হলো 4 বছর আগে। মানে 4 বছর আগে একটা গাভী থেকেই এতগুলা গাভী। তো সবই কি উন্নত জাতের গাভী? সবই উন্নত জাতের গাভী। কি ধরনের গাভী পালন করছেন আপনার খামারে? অস্ট্রেলিয়ান। এটা কি আপনার খামারের উপযোগী? উপযোগী। এটা কিভাবে জানলেন যে এই অস্ট্রেলিয়ান গাভী আপনার খামারের জন্য উপযোগী? এটা বই পাওয়া যায়, বই থেকে। আর এই যে খামারটা 4 বছর ধরে করছেন, ধীরে ধীরে আসলে অভিজ্ঞতা অর্জন করছেন, তো সেক্ষেত্রে আপনি কি কারো পরামর্শ নিয়েছেন? পরামর্শ নিয়েছি ডাক্তারদের সাথে। মানে কোনো প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ করেননি আসলে? ও, আর এই যে আপনি গাভীগুলা পালন করছেন, যে এটার পরিচর্যা কিভাবে করেন? সকাল বিকাল কিভাবে পরিচর্যা করেন? প্রতিদিন সকালে উঠি, ঘুম থেকে উঠে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে গোবর ফেলিয়ে দেওয়া হয়, গোবর ফেলানোর পরে গরু গোয়ালটা ধুয়ে দেওয়া হয়, ধুয়ে দেওয়ার পরে গরু ধাপানো হয়, সাবারটা ধোয়া হয়, ধুয়ে দেওয়ার পরে তারপরে ধরেন গাভী দোহানো হয়, দোহানোর পরে ঘাস দেওয়া হয়। মানে মোট কথা আসলে সকাল বিকাল পরিচর্যা করতে হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি এই গোয়ালটা, খামারটা আসলে উপর থেকে নিচ দিকে একটু হ্যাঁ ঢালু আছে। এই ঢালুটার কারণ কি? ঢালুটার কারণ হলো যাতে সোনাটা সামনে বেলে না আসে, পিছনে থেকে মানে যে হ্যাঁ এই পানিগুলো আসলে ওইদিকে গড়ে যায়, মানে শুকনো জায়গায় রাখতে হবে আসলে। এই যে আপনার খামারে কি বর্তমান কোনো গর্ভবতী গাভী আছে? আছে। কয়টা গর্ভবতী গাভী? একটা আছে, আর বাদ বাকি 2 মাস 3 মাস এরকম। ও, তো এটা কত মাস পরে বাচ্চা দেয়? 10 মাস। মানে অস্ট্রেলিয়ান গাভী একটা 10 মাস পরে বাচ্চা দেয়। এই যে গাভী নিশ্চয়ই আপনি আশা করছেন একটা ভালো বাছুর প্রসব করবে, তো সেই ক্ষেত্রে আপনি একটা গর্ভবতী গাভীর ক্ষেত্রে কোনো বিশেষ কোনো পরিচর্যা কি করে থাকেন? হ্যাঁ, বীজ প্রয়োগ করতে হয়। আর এছাড়া যত্ন আছে তো? যত্ন আছে। তো এই যে দানাদার খাদ্য কিভাবে দিয়ে থাকেন? দানাদার খাদ্য খাওয়া হলো ভিজালা, চালকে ভিজানো, অনেকটা পানি দিয়ে পানির সাথে মিশ্রিত করে খাওয়ানো হয়। কয় বেলা দিয়ে থাকেন এটা? 2 বেলা।
2 বেলা দিয়ে থাকেন। এই যে অনেকে আসলে আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমরা অনেক প্রতিবেদন করে থাকি, সেই ক্ষেত্রে আসলে গাভীগুলো বিক্রির জন্য বা অনেকেই আছে যারা ক্রয় করতে চায়, বলে যে নাম্বার চাই বা ঠিকানা চাই, তো সেই ক্ষেত্রে কি আমরা আপনার নাম্বারটা দিতে পারি? আপনি কি গাভী বিক্রি করবেন? হ্যাঁ পারি। তো আমরা কিন্তু নাম্বারটা দিতে পারি। আর এই যে এই গাভীটা কত লিটার দুধ দেয়? এটা এখনো বের নাই, তো এটা সর্বনিম্ন 15 লিটার আসবে আশা আছে। তো এই গাভীটার এখন বর্তমান বাজার মূল্য কত হতে পারে? বর্তমান বাজার এখন 90 থেকে 95 হাজার হবে। 90 থেকে 95 হাজার। আচ্ছা, এই যে খামারে যে আপনার এতগুলা গাভী গরু আছে, এরা সবাই কি মানে সবই কি সুস্থ আছে? হ্যাঁ সুস্থ। রোগের প্রকোপ দেখা দেয় না এই পর্যন্ত? দেখা দেয়, ওটা ওষুধ প্রয়োগ করলে ঠিক হয়ে যায়। কিভাবে ওষুধটা প্রয়োগ করেন? ওই লক্ষণ দেখলে বোঝা যায় যে এটা সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে সেই ওষুধটাই প্রয়োগ করা হয়। ডাক্তারদের সাথে পরামর্শ করে সেটা করে কি হয়। এটা কোথা থেকে, প্রাণী সম্পদ থেকে নিয়ে থাকেন নাকি এমনিতে বাজারের কোনো পশু ডাক্তারের থেকে? ডাক্তারের সাথে পরামর্শ। আচ্ছা, এই যে আপনার খামারটাকে আপনি কি আরো বড় করতে চান নাকি যেমন আছে তেমন? কি পরিকল্পনা আপনার ভবিষ্যতে? বড় করার পরিকল্পনা আছে। তো আপনার কি এরকম মনে হয় না যে আমি যদি কোনো সরকার থেকে বা কোনো ব্যাংক থেকে সহায়তা পেতাম তাহলে খামারটা আরো ভালো করা যেত বা বড় করা যেত? এরকম কখনো ভেবেছেন কি? না, সরকার থেকে কোনো অনুদান নেওয়ার আশা করি না। করেন নাই? কোনো ব্যাংক থেকে লোন নিতে চান নাই? মানে নিজের টাকায় যতটুকুন করেছেন নিজের টাকায় সফলতা। এই যে আপনার আসলে এই যে গাভীগুলা এই যে দুধ দেয়, যখন আপনার দুইটা কি এখন কি বর্তমান দুইটা দুধ দেয়, দুইটা কতটুকুন দুধ দেয়? 35 লিটার আছে। 35 লিটার। এটা কি দুই বেলা দহন করেন? 2 বেলা মিলে 35 লিটার। এটার বাজার মূল্য কেমন? বাজার মূল্য ফ্যাটের সাথে দাম আসে, তো ফ্যাটের সাথে ধরেন গড় দাম আসে 45। আপনি কি এই বাজার মূল্য দিয়ে সন্তুষ্ট? মানে লাভের মুখ দেখেন? কিছুটা সীমিত থাকে, ওটা না থাকার মতোই। দর্শক, আসলে গ্রাম অঞ্চলে দুধের দামটা কিন্তু 30 থেকে 35 বা তার ঊর্ধ্বে 40, এর বেশি কিন্তু হয় না। কিন্তু এই যে রাকিব ভাই যে আছে, উনি বলছেন ইনি এত অল্প টাকায় দুধ বিক্রি করেও কিন্তু কিছুটা হলেও লাভের পরিমাণ দেখতে পায়। তো সেই ক্ষেত্রে শহর অঞ্চলে কিন্তু দুধের দামটা 80 থেকে 100 টাকা কেজি। তো সেইখানে দেখা যাচ্ছে যে শহরে যদি কেউ এরকম খামার করে বা গরু পালন করে, তিনি কিন্তু আরো বেশি লাভবান হতে পারে এবং এই দুধটা বাজারজাত করে দেখা যায় যে তিনি যা ব্যয় করে একটা গাভীর পিছনে বা গরুর পিছনে, তার থেকে অনেকটাই লাভ আসে। তো চাইলেই কিন্তু একজন শহরেও যদি এরকম খামার করে অনেক ভালো একটা লাভের মুখ দেখতে পারে। তো চলুন দর্শক, আমরা রকিব ভাইয়ের কাছে ফিরে যাই এবং কিছু কথা শুনি। তো ভাই, এই যে আমরা শুনছি যে আপনি গাভীর পাশাপাশি আসলে মুরগি পালনটাও করে যাচ্ছেন, তো এই বুদ্ধিটা আপনাকে, এই চিন্তাটা কে দিল যে আসলে গাভীর পাশাপাশি মুরগি পালনটা সফলতা? এটা নিজে নিয়েছি যে একটা কর্ম দিতে চলে না, সাথে আরেকটা থাকলে ভালো হয়। মানে আসলে আপনার মাথায় একটা পরিকল্পনা যে একটা কর্ম আরেকটা কর্ম করা যায়, মানে আপনি আসলে লোক না রেখে বা একাই কিন্তু তিনি মাত্র একটি পরিচর্যাকারী রেখে 2 রকমের কাজ করে যাচ্ছে এবং আসলে অনেকটা সফলতাও পেয়েছে। আর আমরা যদি চাই এরকম কিন্তু একই সাথে পাশাপাশি দুটো থেকে 3টা এরকম এগ্রোফিট যাকে বলে, এভাবে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি এবং ভালো কিছু ফলাফল পেতে পারি। তো আমরা তো গরুর বিষয়ে কথা বললাম, গরুর রোগ ব্যাধি সম্পর্কে আপনার খামারে তো দেখতে পাচ্ছি কোনো রোগ নেই এখন। তো আমরা কি আপনার মুরগির খামারটা দেখতে পারি? আপনারা কি দেখাতে পারবেন? তো চলুন দর্শক, আমরা রকিব ভাইয়ের মুরগির খামারে গিয়ে তার মুরগি বিষয়ে কিছু কথা শুনে আসি। আসুন দর্শক, আমরা ইতিমধ্যেই রকিব ভাইয়ের সেই খামারে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি যে খুব ছোট ছোট বাচ্চা, সম্ভবত 1 থেকে 2 দিনের বাচ্চাগুলো আসলে এইভাবে পালন করছে। তো রকিব ভাই, এই বাচ্চাগুলোর বয়স কত? 2 দিন বয়স বাচ্চাগুলোর। তো এগুলো কি আপনি নিজে বাচ্চাগুলো ডিম থেকে ফুটিয়েছেন নাকি কোথাও থেকে সংগ্রহ করেছেন? কোম্পানির মাধ্যমে থেকে। কোন কোম্পানির থেকে?
আত্তাফ কোম্পানি। তো এই যে এই মুরগিগুলা যে পরিচর্যায় কিভাবে খাদ্য দিচ্ছেন, কয় বেলা? 24 ঘন্টায় খাবার খায়, 2 বেলা খাদ্য পানি দিলে পারে। মানে 2 বেলা খাদ্য পানি দেন, কিন্তু আসলে মোট কথা 24 ঘন্টায় ওদেরকে খাদ্য দিতে হবে, এমন ভাবে দিতে হবে যেন সারাদিনে খাদ্যটা না ফুরায়। তো এই যে এই মুরগিগুলো, এগুলার ক্ষেত্রে কি আপনি কোনো অ্যান্টিবায়োটিক বা এই যে রাসায়নিক বলা যায় এগুলো কি ব্যবহার করছেন, নাকি সম্পূর্ণ আসলে ভেষজ যেটাকে বলে দেশীয় খাদ্য ব্যবহার করছেন? দেশি খাদ্যই, কিন্তু অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করা হয়। দেশি অ্যান্টিবায়োটিক আসলে আমরা তো এগুলো তো আসলে মাংসের জন্য আপনি করছেন। একটা কথা দর্শক বলা যায় যে অ্যান্টিবায়োটিক এটা আসলে লেয়ার মুরগির ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক একটা অর্থহীন একটা ওষুধ, কারণ এটার কারণে কিন্তু আসলে ডিমের যে পুষ্টিগুণটা আছে এটা নষ্ট হয়, আর এটা মানুষের জন্য একটা একটু ঝুঁকিপূর্ণই হয়ে যায় বটে। আর এখানে যে আমরা মুরগিগুলো দেখছি, এই মুরগিগুলোকে মানে কতদিন এখানে রাখবেন আপনি? 35 থেকে 40 দিন। 35 থেকে 40 দিন। তো এটা আসলে কত কেজি হলে বিক্রি করেন? 2 থেকে 2.5 কেজি। 2 থেকে 2.5 কেজি হলে একটা মুরগি বিক্রি করে থাকেন। এটাকে মানে বড় করার জন্য খুব তাড়াতাড়ি এটাকে কি কোনো রাসায়নিক কোনো খাদ্য দিয়ে থাকেন? হ্যাঁ, খাদ্য দেওয়া থাকে, ভুট্টা, গম মিশ্রিত। কিন্তু রাসায়নিক না, এটা দানাদার একটা খাদ্য। দর্শক, রাসায়নিক খাদ্য ছাড়াও কিন্তু আমরা যেসব মুরগি বা ব্রয়লার যেটা বলে থাকি এটা কিন্তু খাওয়ানো যায় বা খাওয়া যায়, যেটা হয়তো বা কিছু সময় লাগে, বা একটু যদি আপনি নিয়ম কানুন মেনে কিছু দানাদার যেমন ভুট্টা, গম এরকম জাতীয় ওই দানাদার খাদ্য আপনি আপনার মুরগির পালকে দিয়ে থাকেন বা মুরগি পালনে রেখে থাকেন, তাহলে কিন্তু এই যে ব্রয়লার যে আসলে খাদ্য, যে রাসায়নিকের যে আসলে মানুষের যে স্বাদের গুণাগুণটা নষ্ট করে দেয়, সেইটা থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন, এবং একটা সুস্থ মুরগি ক্রয় করে কিন্তু আপনারা ভালোভাবেই তার স্বাদ গ্রহণ করতে পারেন। আর রকিব ভাই, এই মুরগিগুলা কখনো কি কোনো রোগ দেখা দেয় না? হ্যাঁ, দেখা দেয় অনেক সময়, ওই লক্ষণে বুঝালে ওষুধ প্রয়োগ করে। এই ওষুধটা কিভাবে সংগ্রহ করেন, কিভাবে? চিকিৎসকের মাধ্যমে, ভেটেরিনারি। এই যে ওষুধটা যে আপনি কি খাবারের মাধ্যমে দেন নাকি ইনজেকশনের মাধ্যমে? খাবারের মাঝে পানির সাথে মিশ্রিত করা। পানির সাথে মিশ্রিত করেন। এই যে মুরগিগুলা যে আসলে রেখেছেন, এই মুরগিটা আসলে গরম বা শীত দুইটাই তো আসলে খুব ভালোভাবে, খুব গরমও সহ্য করতে পারে না, আবার খুব শীত যে তাও সহ্য করতে পারে না। তো তাপমাত্রার ক্ষেত্রে আপনারা যখন খুব বেশি শীত পড়ে তো আপনারা কি করেন? কারেন্টের বল জ্বালানো হয়, মানে কারেন্টের যাকে বলে আলো দিয়ে, বিদ্যুতের আলো দিয়ে আপনারা গরম রাখেন। আর যখন গরম হয়, এখানে তো কোনো মানে বাতাসের কোনো দেখতে পাচ্ছি না, কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না, তখন কি এই ফ্যান বা এসব জাতীয় কিছু লাগান? এগুলো লাগান। তো এই যে এইভাবে আপনি একসাথে দুইটা ব্যবসা বা দুইটা কাজের সাথে জড়িত আছেন, তো কখনো কি আপনার এরকম মনে হয়েছে যে আপনি আসলে ক্ষতির মুখে পড়েছেন, ক্ষতির সম্মুখীন হয়েছেন? একবার। তো সেখান থেকে কিভাবে উঠে আসা? ঘরের ভিতর থেকে টুকটুক করে 2 বছর লাগছিল। দেখা যাচ্ছে যে আপনার খামারে যখন আসলে রোগটা প্রকোপ আকারে ছড়িয়ে যায়, তখন কি এই মুরগিগুলো আপনি অন্যত্র কোথাও পাঠিয়ে দেন নাকি এখানেই রেখে দেন? এখানেই রাখা হয়, অন্য জায়গায় পাঠান না? এমন বিক্রি করা হয় না, বিক্রি করেন না, ঠিক আছে, কিন্তু কিছু সুস্থ মুরগির সাথে দেখা যায় কিছু অসুস্থ মুরগি আসলে চলে যায়, তখন আপনারা তো আলাদাভাবে বাছাই করে অসুস্থ মুরগিগুলোকে দূরে সরিয়ে রাখেন, ঘরের ভিতরে সাইড করে রাখেন। আর সব সময় তো মনে হয় যে আপনারা এই যে যাকে বলে জীবাণুনাশক, এগুলো স্প্রে, এগুলা সব সময় প্রয়োগ করতেই থাকেন। তো দর্শক, আমরা রকিব ভাইয়ের মুখ থেকে তার একই সাথে
গরু পালন এবং ব্রয়লার পালনের গল্প শুনলাম। আর আপনারা চাইলেই কিন্তু একসাথে দুইটা কাজ করে লাভবান হতে পারেন, এরকমই প্রত্যাশা আসলে। আর আপনারা যদি চান তো রকিব ভাইয়ের ফোন নাম্বার বা ঠিকানা আমরা দিয়ে দিয়েছি। যদি চান তো রকিব ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা অতি সহজেই মুরগি বা গরু সংগ্রহ করতে পারেন। আর একই সাথে দুই এগ্রো যাকে বলে আসলে দু মিশ্রণ বা আপনি অনেক রকম কাজই করতে পারেন, কিন্তু তার জন্য চাই কিছু নিয়ম কানুন জানা এবং কিছু প্রশিক্ষণ। যদি আপনারা চান তাহলে কিন্তু আমাদের আসলে যুব উন্নয়ন বা এরকম প্রশিক্ষণ বা সরকার থেকে কিন্তু বেকারত্ব কমানোর জন্য নানান রকমের প্রশিক্ষণ দিয়ে থাকে। আপনারা কিন্তু চাইলেই অতি সহজে প্রাণী সম্পদ কার্যালয় থেকে এরকম প্রশিক্ষণের মাধ্যমে নিজেরা প্রশিক্ষিত হতে পারেন এবং এরকম ব্যবসা করে নিজেদের বেকারত্ব কমাতে পারেন। তো রকিব ভাই, আপনার সাথে কথা বলে আসলে অনেক ভালো লাগলো। আশা করি আপনারও ভালো লেগেছে এবং অনেক অনেক শুভকামনা আপনার এই পরিবার, এই খামারের জন্য। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, আশা করি আজকের এই পর্বটা আপনাদের ভালো লেগেছে এবং নতুন লেগেছে। আসলে আপনাদের ভালো লাগার জন্যই আমাদের এত পরিশ্রম। আর এরকমই আশা করি যে আজকে এই পর্বটা দেখে আপনারা অনেকটা অনুপ্রাণিত, আর আপনাদেরকে অনুপ্রাণিত করাই আমাদের উদ্দেশ্য। যদি আপনাদের এই অনুষ্ঠানটি আজকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে জানাবেন। আর এরকমই নতুন নতুন কিছু প্রতিবেদন সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের জীবনে যদি এরকম কোনো সফলতার গল্প আমাদেরকে শোনাতে চান বা থেকে থাকে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মৃত্তিকা কৃষিচিত্রের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।